করব। সো এই ভিডিওটি স্টার্ট করার আগে আমি বলতেছি, আমাদের যে ফোর্থ এবং ফিফথ ক্লাস আছে ওই দুটো অবশ্যই খুব ভালো করে করে আসবেন, কারণ ওইগুলোর ইউজ আমরা এই ক্লাসে করবো আর কি। সো ইফ এলস খুবই সহজ একটা টপিক, এবং প্রোগ্রামিং এর কনটেক্সটে অনেক বেশি সময় কিন্তু ব্যবহার করা হয়। সো মানে এই টপিক সম্পর্কে আসলে আমাদের ভালো একটি আইডিয়া রাখতে হবে। সো প্রথমত আমাদের যেটি করতে হবে, প্রথমত আমরা বুঝি ইফ এলস জিনিসটা কি, কেন আসলে ইউজ করা হয়। আমাদের ডিসিশন মেকিং সহজ করার জন্য মূলত ইফ এলস ইউজ করা হয়। মানে আমাদের যে কোনো ডিসিশন মেক করা খুব সহজ হয়ে যায় যখন আমাদের ইফ এলস থাকে, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমি একটি ১,০০০ টাকার প্রোডাক্ট কিনতে চাই, কিন্তু আমার কাছে যদি ১,০০০ টাকার যদি আমি প্রোডাক্ট কিনতে চাই, আমার কাছে তো অবশ্যই ১,০০০ টাকা থাকতে হবে, বা তার থেকে বেশি থাকতে হবে, তাহলেই তো আমি এফোর্ড করতে পারবো। যদি আমার কাছে থাকে ১,০০০ টাকাতে কম টাকা, তাহলে কিন্তু আমি সেটি কিনতে পারবো না, ঠিক আছে। সো আমরা এটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইয়ে করে দেখি, ঠিক আছে। সো আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। সো এটা আমি দিলাম, হ্যাঁ। সো এখন আমি ইন্টিজার প্রাইস, হ্যাঁ, প্রোডাক্টের নাম যেটা প্রাইস আমি সেটা দিলাম, এটা ভেরিয়েবল কিছু না, প্রাইস নাম একটা ভেরিয়েবল। সো ধরা যাক আমার প্রোডাক্টের প্রাইস ১,০০০, এবং আমার কাছে বিদ্যমান রয়েছে ৯৫০ টাকা, ঠিক আছে। সো ইফ আমার কাছে যদি প্রাইস, আমার কাছে যদি মানি, টাকাটা যেটা সেটা যদি কি, যেমন ধরা যাক আমার কাছে টাকা যদি বেশি বা সমান থাকে কোনটার, প্রাইসের, তাহলেই আমি কিন্তু সেটি কিনতে পারবো, হ্যাঁ। printf you can buy the product। হুম। তো এখন আমি যদি এটা রান দেই, কিছুই হবে না, কারণ মানে এই কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করতেছে না, যে আমার যে টাকা আছে সেটা কি আমার প্রাইসের সমান বা বড়, না, সমান বা বড় তো না, ঠিক আছে। সমান বা বড় যেহেতু না, এটা কিন্তু স্যাটিসফাই করতেছে না, ঠিক আছে। সো এখন আমি আরেকটা কন্ডিশন দিতে পারি, যে যদি আমার প্রাইস, এখন আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি, যেমন আমার প্রাইস, আমার মানি যদি ছোট হয়, ঠিক আছে, মানে যদি ছোট হয় প্রাইস অপেক্ষা, তাহলে আমরা দিয়ে দিতে পারি printf you cannot buy the product। তো আগে কি হয়েছিল আমরা একটু ভালোভাবে খেয়াল করি। আগে যেটা হয়েছিল, যে আমাদের আমাদের কি হয়েছিল, রিটার্ন জিরো দেওয়া ম্যান্ডেটরি না। রিটার্ন জিরো দিলে আসলে কি হয়, যেটা প্রোগ্রাম আর কি এখানে মানে টার্মিনেট হয়ে যায়। এখানে যদি আমরা রিটার্ন জিরো না দিই, তাহলে প্রোগ্রাম জাস্ট ওইখানে গিয়ে টার্মিনেট হয় আর কি, মানে এক লাইন পরে, বাট এটা বিষয় না। এক লাইন পরে বা এটা যত লাইনে থাক, একটা পর্যায়ে এখানে তো কিছু নাই, এখানে গিয়ে আর কি টার্মিনেট হয়ে যায়। রিটার্ন জিরো বিষয়টা গেল। এবার আমরা আগে দিয়েছিলাম কি, শুধু এই কন্ডিশনটা দিয়েছিলাম, বিধায় আমাদের কিন্তু কিছু প্রিন্ট হয় নাই, ঠিক আছে। আগে আমাদের কন্ডিশনে ছিল একটা, যে আমাদের টাকা যেটা আছে সেটা কি প্রাইস অপেক্ষা মানে বড়, বা মানে আমাদের কাছে যে টাকা আছে সেটা কি প্রাইস থেকে বেশি বা তার সমান, এটাই কিন্তু আমি বুঝাইতেছি, গ্রেটার গ্রেটার দেন ইকুয়াল আর কি। সো যেহেতু এই কন্ডিশনটা আমার স্যাটিসফাই করতেছিল না, সো আমার কিন্তু কি হয়েছিল, আমার কিন্তু মানে কিছু প্রিন্ট করে নাই, তাই না। কিন্তু এখন কিন্তু আমরা আরেকটা কন্ডিশন দিয়ে দিছি, যেটা হচ্ছে গিয়া আমার যদি মানি প্রাইস থেকে ছোট থাকে, তাহলে মানে ইউ ক্যান নট বাই দ্য প্রোডাক্ট। এই ক্ষেত্রে আমার কি, আমার যে মানি আছে সেটা প্রাইস থেকে ছোট, তাহলে কিন্তু আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে, এবং এটা কিন্তু আমার প্রিন্ট করবে, হ্যাঁ, ইউ ক্যান নট বাই দ্য প্রোডাক্ট। কিন্তু এখানে আমার একটা জিনিস আমি লক্ষ্য করি, যে আমি, আমার এখানে কি আছে, ইফ আমার টাকা যদি কি প্রাইস থেকে বেশি বা তার সমান না থাকে, তাহলে আমার হাতে আর অপশন কয়টা থাকে, আমার তো থাকে একটাই। সো আমি এলস দিয়েও তো এটাকে লিখে সিম্পলি শেষ করে দিতে পারি, তাই না। মানে যদি আমার এটা হয়, তাহলে তুমি কিনতে পারবে, না হলে কিনতেই পারবে না, ঠিক আছে। এলস দিয়ে তাহলে কিন্তু মানে জিনিসগুলো সুন্দর হয়, কারণ ইফ যে যে দিয়েছি আমি, ফর এক্সাম্পল এই যে ইফটা দিছি, যদি আমাদের প্রথমেই স্যাটিসফাই হয়ে যেত, ধরা যাক আমার কাছে ১১০০ টাকা আছে,
তাহলে আমাদের প্রথমেই স্যাটিসফাই হয়ে যায় ইউ ক্যান বাই দ্য প্রোডাক্ট, কারণ এখন আমাদের কাছে টাকা যেটা আছে সেটা বেশি, ঠিক আছে, প্রাইস অপেক্ষা বেশি বা তার সমান। হ্যাঁ, এক্ষেত্রেও স্যাটিসফাই হবে কারণ এতে সমান সমান আছে, সো আমি কিনতে পারবো। তো এটা হওয়া সত্ত্বেও আমার এই কন্ডিশনে গিয়ে এটা চেক করবে, ঠিক আছে, মানে হওয়া সত্ত্বেও আবার এটাতে যেহেতু আবার একটা ইফ দেখছে, ইফ দেখার ফলে সে কি করবে, এখানে গিয়ে চেক করবে। তো চেক করার পর সে যেটা দেখবে যে এখানে মানে টাকা তো প্রাইসের চেয়ে ছোট না, ঠিক আছে, টাকা তো প্রাইসের চেয়ে ছোট না, বা আমরা প্রথমে আগে কি দিয়েছিলাম আমাদের 1100, 1100 তো মানে কোনোভাবে ছোট না। হ্যাঁ, 1000 আইদার সমান ছিল, ঠিক আছে, কিন্তু তো ছোট তো ছিল না, আবার 1100 কিন্তু বড়, ছোট তো না, ঠিক আছে। তো যেহেতু ছোট না সে এটা প্রিন্ট করবে না, বাট মানে আননেসেসারি আর কি চেক করবে। সো এই চেকিং এর ইফ যতবারই থাকবে আমাদের চেকিং কিন্তু বারবার হবে। সো এই জন্য আমরা এলস দিয়ে এটা দূর করে দিতে পারি, যে মানে আহ, শুধুমাত্র ইফ একবার দিয়ে স্যাটিসফাই হলে আমাদের এলস এ চলে যাবে, ঠিক আছে। তো আমরা এখন আরেকটি এক্সাম্পল করি, সহজ এক্সাম্পল, এরপরে আমরা এলস ইফ এর কম্বিনেশনটা দেখবো আর কি। ইনক্লুড stdio dot h, ঠিক আছে, ইন্টিজার মেইন। সেখানে আমরা দেখবো ইভেন অড নির্ণয় করে আর কি, ঠিক আছে, ইফ এলস এর সাহায্যে। তো আমি ইউজার ইনপুট কিন্তু আমাদের আগের ক্লাসে দেখাইছিলাম, আমি এটা ইউজার ইনপুট দিয়ে করতেছি আর কি, ইন্টিজার নাম্বার প্রিন্ট এফ, এটা জাস্ট কিছু না, ডিসপ্লে করার জন্য আর কি, এন্টার এ নাম্বার, ঠিক আছে, এন্টার এ নাম্বার। সো নাম্বারটা আমি এন্টার করি, ঠিক আছে, স্ক্যানএফ, স্ক্যানএফ পার্সেন্ট ডি এন্ড নাম, ঠিক আছে। সো এই স্ক্যান করলো। এখন আচ্ছা আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, এখানে যে আমাদের এন্টার নাম্বার, এই স্ক্যানএফ এর নাম্বার, এটা কিন্তু এটার পরেই মানে এই লাইনের সাথে সাথেই কিন্তু আমাদের ইনপুটটা নেবে। কেন নেবে? কারণ এখানে কিন্তু আমরা নিউ লাইন দেইনি। ফর এক্সাম্পল এখানে যদি আমি এইভাবে দিয়ে দিতাম, তাহলে কিন্তু এই যে ইনপুটটা সেটা খুব ভালো করে লক্ষ্য করেন, এখানে পরের লাইনে চাইতেছে, তাই না? এই যে এখানে একটা স্পেসও চলে আসছে, কারণ এই স্পেসটা আসার কারণ ওইখানে যে আমরা একটা স্পেস দিছি ওইটার জন্য। এবার এটা সরাই ফেলি, দেখেন স্পেসটা কিন্তু নাই, বাট স্টিল আমার পরের লাইনে চাইতেছে, কেন চাইতেছে? নিউ লাইন দেওয়ার জন্য। সো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে মানে আমার সাথে সাথে এটার সাথে সাথে আমাকে এই লাইনের সাথেই দেখাতে, যাতে এন্টার নাম্বার এরকম ভাবে সুন্দর একটা ফরম্যাটিং আসে। এটা ম্যান্ডেটরি না, মূল কাজ কিন্তু এখানে হইতেছে, এটা জাস্ট সৌন্দর্যের জন্য দিতেছি। কম্পিটিটিভ প্রোগ্রামিং এ এইসব জিনিস দিতে হয় না। আচ্ছা, তো আমরা কখন বুঝবো একটা নাম্বার ইভেন? যদি নাম্বারকে আমরা ভাগশেষ করে জিরো পাই, তখনই কিন্তু আমি দিতে পারি প্রিন্টএফ আমার নাম্বারটা কি ইভেন, অর্থাৎ আমার নাম্বারটা জোড় সংখ্যা, ঠিক আছে। আদারওয়াইজ এটা অড, তাই না? তো আমাকে এত আবার ইয়ে দিয়ে বলে দিতে হবে না, তাই না? প্রিন্টএফ অড, আমাকে আর ইয়ে দিয়ে বলে ইফ দিয়ে বারবার দেখানোর দরকার নেই, এটা নাম্বার যদি ইভেন না হয় সেটা হবে অড, ঠিক আছে। সো এখন যদি আমি এটা এক্সিকিউট করি, আমি ইভেন এবং অড নাম্বার দিয়ে চেক করি, এন্টার নাম্বার 5, এটা অড নাম্বার, ঠিক আছে। এখন আমি একটা নাম্বার দিয়ে চেক করব, এন্টার নাম্বার 6, এটা ইভেন নাম্বার, ঠিক আছে। তো আমাদের প্রোগ্রাম ঠিকঠাক মতো কাজ করতেছে। আমরা এখন ইফ এলস এর কম্বিনেশন যেটা কিনা এলস ইফ, এটা একটু দেখি। তো আমরা এখন একটা এক্সাম্পল করব পজিটিভ নেগেটিভ জিরো দিয়ে, ঠিক আছে। মানে একটা নাম্বার কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি কি সেটা বোঝার জন্য এই দেখেন অবস্থা, আমি সি প্লাস প্লাস এর হেডার ফাইল ইনক্লুড করে দিতেছি, stdio ডট এইচ। হ্যাঁ, এটা সি এর হেডার ফাইল, আগে যেটা দিয়েছিলাম ওইটা ইয়ে কিটা, এই যে কি জানি এটা সি প্লাস প্লাস এর, আচ্ছা যাই হোক। হুম, সো আচ্ছা, ইন্টিজার মেইন আসলো, খুব ভালো কথা। এবার আমরা এবার ইউজার ইনপুট দিয়ে করতেছি না, জাস্ট আমরা ডিরেক্ট ভ্যালু অ্যাসাইন করে দেই, ফর এক্সাম্পল পজিটিভ নেগেটিভ জিরো। হ্যাঁ, সো এখন আমি এটা দিতে পারি পজিটিভ কখন হবে, যখন একটা নাম্বার জিরো অপেক্ষা বড়, ঠিক আছে। সো আমি কি বলবো এটাকে, পজিটিভ, এভাবে লিখে দিই শর্ট ফর্ম পজিটিভের। আচ্ছা, যদি জিরো অপেক্ষা ছোট হয়, ঠিক আছে, এখন যদি আমি আবার ইফ দিই, তাহলে কিন্তু এই শর্তটা স্যাটিসফাই হওয়ার সত্ত্বে এটা আবার মানে এখানে চেক করা শুরু করবে। So আমি সেটা চাই না, আমি সেটা এড়ানোর জন্য কি করব, এলস ইফ দিয়ে দিতেছে, যাতে যাতে করে কি হয়, যে যখন আমার ইফ স্যাটিসফাই হবে না তখন এলস ইফ চেক করবে, আদারওয়াইজ কিন্তু করবে না, ঠিক আছে।
সো এলস ইফ এ আমি দিয়ে দিতে পারি প্রিন্টএফ নেগেটিভ, ঠিক আছে, ওকে। দেন আমি দিয়ে দিতে পারি এলস প্রিন্ট এফ জিরো, ঠিক আছে। আবার কিন্তু আমার ইয়ে দিয়ে একটা সংখ্যা কি হতে পারে, হয় পজিটিভ হতে পারে, হয় নেগেটিভ হতে পারে, নইলে জিরো হতে পারে, আর কিছু তো হতে পারে। সো এখানে এলস আমি দিছি জিরো, অর্থাৎ যখন আমার পজিটিভও হবে না, যখন আমার নেগেটিভ হবে না, তখনই এলস হবে। এলস আমরা সব সময় প্রোগ্রামের শেষে ইনক্লুড করব, ঠিক আছে। এলস আমরা সব সময় প্রোগ্রামের শেষে ইনক্লুড করব। এবং এবং এই যে এলস ইফ দেওয়ার ফলে যে সুবিধাটা হয়েছে, যে এরপর এলস ইফ এর পর ফর এক্সাম্পল আমার অনেকগুলো এলস ইফ কন্ডিশন থাকতে পারে, এই প্রোগ্রামের ক্ষেত্রে না থাকুক, অন্য ক্ষেত্রে থাকতে পারে। তো এলস ইফ দেওয়ার পর এই এলস ইফ যদি স্যাটিসফাই হয়ে যায়, সে অন্যান্য এলস ইফ এ আর যাবে না, ঠিক আছে। সে অন্যান্য এলস ইফ এ আর যাবে না। কিন্তু এই এলস ইফ স্যাটিসফাই না হয় যদি এইটা হয়ে যায়, সে তার পরেরটায় কিন্তু যাবে না, ঠিক আছে। আবার আহ, এই যে ইফ যদি আমার স্যাটিসফাই হয়ে যায়, তাহলে এলস ইফ এও যাবে, ঠিক আছে। এলস ইফটা এই জন্যই যে মানে যখনই একটা কন্ডিশন স্যাটিসফাই হবে, সেটা ইফ বা এলস ইফ যেটাই হোক, ওই পরের এলস ইফে সে আর যাবে না, ঠিক আছে। পরের এলস ইফে আর যাবে না। আর এলস কখন হবে, যখন আমার আগের সকল কন্ডিশন ইফ আর এলস যাই হোক মানে ফেল করবে, তখন এলসে যাবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু সে এলসে যাবে না, ঠিক আছে। তো এলসিফ দেওয়ার সুবিধাটা আমরা বুঝলাম, যে ইফ দিলে আমাদের বারবার চেক করবে, এলসিফ দিলে আমার এলসিফ স্যাটিসফাই হয়ে গেলে আর চেক করবে না, সেটা এক্সিকিউট করে দেবে, ঠিক আছে। কিন্তু এখানে কথা আছে, ঠিক আছে, এলসিফ এর পরে এলসিফ, তো এটা তো স্যাটিসফাই হয়ে গেছে। সো এই এলসিফ আর কি হবে না, এই এলসিফ আর সেটা চেক করবে, কিন্তু ইফ চলে আসলে একটা ঝামেলা, সেটা আবার চেক করবে। সো এই জিনিসগুলো এড়ানোর জন্য আমরা যে ফরম্যাটটা নর্মালি ইউজ করে থাকি, সেটা হচ্ছে কি, আমরা প্রথমে ইফ ছাড়া কিন্তু আবার এলস হয় না, এই জিনিসগুলো মাথায় রাখা ইম্পর্টেন্ট। ইফ ছাড়া এলস, এলস ইফ এসব কিছু হয় না। সো প্রথমে আমরা একটা ইফ দেব, যখন আমরা অনেকগুলো কন্ডিশন নিয়ে কাজ করতেছি, তারপরে এলস ইফ এইভাবে দিব, এলস ইফ দিব, এবং সবশেষে আমরা এলস দিয়ে শেষ করব, ঠিক আছে। এইসব জিনিস আমরা দেখবো, সমস্যা নেই। আমি জাস্ট পার্থক্যটা বোঝাতে চাইতেছি যে ইফ যদি থাকে, তাহলে ইফ থাকলে এটা চেক করবেই, ঠিক আছে। এলস ইফ থাকলে কি করবে, এলস ইফ যদি স্যাটিসফাই হয়ে যায়, পরবর্তীতে যদি সে এলস ইফ পায়, তাহলে কিন্তু সে আর চেক করবে না। সে ইফ পাইলে, আমার প্রথম কথা যে ইফ পাইলে চেক করবেই। আর এলস ইফ পাইলে যদি স্যাটিসফাই হয়ে যায়, এবং তারপরে যদি এলস ইফ থাকতে থাকে, তাহলে এলস ইফ গুলা কিন্তু আর চেক করবে না, ঠিক আছে। আর এলস উপরে যা থাকুক তা যদি স্যাটিসফাই না হয়, তখন এলস আমার স্যাটিসফাই হবে। আচ্ছা, আমরা এখন দেখি আমাদের কথাগুলো কতটুকু সত্য। তো আমাদের এখন পজিটিভ আসছে, যেহেতু 3 আছে, -3 দিলে আসবে নেগেটিভ, ওকে। নেগেটিভ আসবে, দেন আসবে জিরো, আসবে যখন জিরো হয়ে যাবে, ওকে। ওকে, জিরো হয়ে গেল। তাহলে আমাদের প্রোগ্রামটা কাজ করছে, কিন্তু কথা হচ্ছে যদি আমরা এইভাবে ইফ ইফ দিয়ে বারবার লিখতাম, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা কাজ করতো। হ্যাঁ, এটা যদি দিতাম ইফ n is strictly equal to 0, কাজ করতো, সেম কাজ করতো। বাট কি করতো, এই যে প্রথমে যেমন আমার এই যে ধরা যাক এটা 0 না দিয়ে আমি 5 দিলে এটা প্রথমেই শেষ হয়ে যায়, এটাই কি করতো, এটাও চেক করতো, ঠিক আছে। চেক করে স্যাটিসফাই হইতো না, দেন এটাও চেক করতো, করে স্যাটিসফাই হইতো না, দেন শেষ করতো, ঠিক আছে। স্যাটিসফাই ঠিকই হইতো না, বাট হুদাই চেক করতো আর কি। সো এটার থেকে এই জিনিসটা করা যেটা ভালো হয়েছে, যেমন এখানে 5 দিলে আহ সে এটা চেক করতেছে স্যাটিসফাই হয়ে গেছে, যেহেতু স্যাটিসফাই হয়ে গেছে, এখানে তো ইফ না এলস ইফ, এবং আমার মনে রাখতে হবে আমার স্যাটিসফাই হয়েছে এবং পরে এলস ইফ আছে। সো এটা কিন্তু আর কি হবে, এটা চেক করবে না, এলসও চেক করবে না, কারণ আমার আগে একটা কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে। সো এই হচ্ছে কি আর কি সুবিধা, একটু কমপ্লেক্স লাগতে পারে স্পেশালি যারা বিগিনার। আর সমস্যা নেই, আমরা ইফ এলস নিয়ে আমাদের প্রজেক্টও ইফ এলস ইউজ করব, মিনি প্রজেক্টে সবার শেষে যেটা। সো ওইটাতেই আর কি ইফ এলস, এবং ইফ এলস এর অনেক ব্যবহার আছে, প্র্যাকটিস করতে করতে ওইগুলো সামনে আসবে আর কি। আমি আশা করি মানে আমি অনেকবার কিন্তু বলছি যে মানে ইফ এলস এইসব কি করে, আহ এরকম রেফারেন্স ইন্টারনেটেও দেয়া আছে, সমস্যা নেই, আস্তে আস্তে বোঝা যাবে আর কি কি। এখন মানে একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট মানে আমি যে সহজভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছি আর কি। আর সমস্যা নেই, এই ক্লাসে না বুঝলে, কারণ আমরা এগেইন পরবর্তী ক্লাসগুলোতে আবার ইফেলস ইউজ করব। সো মানে ওইগুলো দেখলে আলটিমেটলি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাসে এইটুকুই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।